আহা, এত প্রশ্ন করছো কেন তুমি? বরং প্রহরদের খবর দাও তো। একটু পরে আমরা রওনা দেব। দূরের পথে যেতে যেতে বেশ সময় লাগবে। বাবার কথা ভাবছালো মেহেরিস। মনে মনে স্বস্তি নিঃশ্বাস ছেড়ে তাকালো মেহেরিসের দিকে। মেয়েটা কেমন যেন জহুরি চোখে চেয়ে আছে তার দিকে, যেন সে কোনো ভিঙ্গুরের প্রাণী। ঠোঁট টিপে চোখ টিপ মারল আশফিয়া। মেহেরিস দ্রুত চোখ সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালো সেখান হতে। আমতা আমতা করে বলল, আমি একটু উপর থেকে আসছি তাহলে। ট্রানের রিসোর্ট এর নির্বাক সৌন্দর্যের ঠিকানা। এই ট্রিপটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিল ওয়াহিদ সাহেব। হোটেল বুকিং হয়ে গেছে আগেই। আজ দুপুরের মধ্যেই রওনা দিবে পুরো পরিবার। আশফিয়া আর মেহেরিস একেবারে তৈরি। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে এসেছে বাইরে। আশফিয়া কোলে চুপচাপ বসে আছে ওডি। ঠিক তখনই বাড়ির গেটে এসে দাঁড়ায় প্রহরদের গাড়ি। গাড়ি থামতেই নেমে এসে শাম্মী বেগম। পরনে বিদেশি গেটআপের ড্রেস, মুখ ভর্তি মেকআপ, কালারিং চুলগুলো আবার হাতে স্টাইল করে, গলায় জুয়েলারিসে স্বর্ণের অলংকার। ড্রেস পর্যন্ত না হয় ঠিকই ছিল, তবে এমন ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে এমন ভারী ভারী অলংকার দেখে ঠোঁট টিপে হাসতে শুরু করে আশফিয়া। মেহেরি যথাসাধ্য নিজেকে সংবরণ করে রাখে। যেমনই হোক, বয়সে বড় তিনি, গুরুজনদের যথেষ্ট সম্মান করে মেহেরিস। তাই কোনো মতে হাসিটা আপাতত ধামাচাপা দিয়ে রাখার শ্রেয় মনে করল সে। এরপর গাড়ি থেকে নেমে দাঁড়ায় রিয়াদ সাহেব। প্রহর ড্রাইভিং সিটে বসা, পূর্বাশা বসা পিছনের সিটে। সাথে আছেন পূর্বাশার দাদা আকবর মির্জা। এতদিন ছোট ছেলে বাড়িতে ছিলেন তিনি। শাম্মী বেগম আর রিয়াদ সাহেব গাড়ি হতে নেমে একপাশে দাঁড়ালেন। শাম্মী বেগম নেমে রাবেয়া বেগমের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত হয়ে পড়লেও রিয়াদ সাহেব সেই তখন থেকে জহুরি চোখে বারবার আশেপাশে দেখে যাচ্ছেন, যেন কাউকে খুঁজছেন তিনি। ওয়াহিদ সাহেব লক্ষ্য করলেন ভাইয়ার দৃষ্টি। বলেন, কাউকে খুঁজছিস তুই? থতমত খেলেন রিয়াদ সাহেব। শুষ্ক গলায় কেশে ওঠে নরম গলায় বললেন, ইয়ে মানে আর কি কি যাবে নাকি? ওয়াহিদ সাহেব বুঝলেন না নিজ ভাইয়ের করা প্রশ্নের মানে। ভুরু প্রসারিত করে চাইলেন ভাইয়ের দিকে। পরপর বলেন, আর কারো যাওয়ার কথা ছিল নাকি? কার কথা বলছিস তুই চাচু? মনে হয় পূর্ব ভাইকে খুঁজছে, তাই না চাচু? আশফিয়া আকস্মিক প্রশ্নে থতমত খেলেন রিয়াদ সাহেব। এই ছেলে আস্ত একটা জলজান্ত আপদ। আশেপাশে থাকলেই যেন ঘোর বিপদ। ভাইয়ের মেয়ের মুখে সত্যটা শুনে জোরপূর্বক হাসলেন রিয়াদ সাহেব অতি কষ্টে। পরপর উত্তরে বলেন, ওই এমনি আর কি। যাবে না পূর্ব? না। রাবেয়া বেগমের সরাসরি উত্তরে যেন প্রাণ ফিরে পেল রিয়াদ সাহেব। পুরোটা রাস্তা দোয়া দুরুদ পড়তে পড়তে এসেছে, যেন এই ছেলে তাদের সঙ্গে না যায়। এমনিতেও যদি কখনো পূর্ব তাদের ফ্যামিলি ট্যুরে যায় না, তবে আজকাল তো আবার এই ছেলে সমস্ত অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করে বেড়ায়, যা ইতিপূর্বেই আগে কখনো করতে দেখেনি তারা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন রিয়াদ সাহেব। মুহূর্তেই যেন সতেজ হয়ে উঠলেন তার চিন্তিত ভারাক্রান্ত মুখশ্রী। পিছনে থাকা গাড়িতে গিয়ে উঠে বসলেন আয়েশের ভঙ্গিতে। দুটো গাড়ি বেরোয় মির্জা হাউসের ভিতর থেকে। প্রথম গাড়িতে আছে প্রহর, আশফিয়া, মেহেরিস আর পূর্বাশা আর আকবর মির্জা। প্রহর বসেছে ড্রাইভিং সিটে, সাথে বসেছেন আশফিয়া, মেহেরিস, পূর্বাশা আর আকবর মির্জা বসেছেন ব্যাক সিটে। দ্বিতীয় গাড়িতে আছেন ওয়াহিদ সাহেব, রাবেয়া বেগম, শাম্মী বেগম আর রিয়াদ সাহেব। মেহেরিস আজ পরেছে সাদা রঙের একটা গোল ড্রেস, মাথায় বরাবরের মতো হিজাব। গাড়ি চলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। রাস্তার ধারে সারি সারি গাছ, পাহাড়ের ঢাল বেয়ে সূর্যরশ্মি খেলে যাচ্ছে সেথায়। গাড়ি ভিতরটা হাসির খিলখিল শব্দ, আর মাঝে মাঝে পূর্বাশার ক্যামেরায় ক্লিক ক্লিক শব্দ ধ্বনি তুলে মুখে হাদি ছিটে ফোটাও নেই মেহেরিসের। পুরো অন্যমনস্কভাবে ঠায় বসে জানালার পাশটায়। বুকের ভিতর কেমন একটা অস্পষ্ট তীব্র খা খা করা শূন্যতা অনুভূত হচ্ছে তার। প্রহর ফ্রন্ট মিররে সবটাই লক্ষ্য করছে সেই প্রথম থেকে। গাড়িতে ওঠার পর সৌজন্যবোধ রক্ষা হাই হ্যালো পর্যন্ত সীমাবদ্ধ ছিল মেহেরিস। এর বেশি আর একটা কথাও বলেনি মেয়েটি তার সঙ্গে। প্রহরও আগ বাড়িয়ে কিছু জানতে চায়নি, শুধু শুধু মায়া বাড়িয়ে কী লাভ।
তবে প্রহরের এ জীবনে এই মেয়েটাকে না পাওয়ার আফসোস থেকে যাবে। কোনো কিছুর কমতি ছিল না তার। বাড়ি গাড়ি সম্মান কোন দিক থেকে কম সে? ছেলে হিসেবে যথেষ্ট নর্মভদ্র ম্যাচিউর সে। অবশ্য এটা তার নিজস্ব মতামত নয়, বরং সবাই তো তাকে ঘিরে এমনটাই বলে। ড্রাইভিংয়ে ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার মেহেরিসে নির্জীব শান্ত আদলখানা লক্ষ্য করেছে প্রহর। আচ্ছা, এই পৃথিবীতে যে যাকে চায় তাকে কি সত্যি পাওয়া যায়? হয়তো যায় বা হয়তো না। এই যে মন থেকে তো মেয়েটাকে চেয়েছিল, সে পেল কই? তাই বলে প্রহর জোর করবে না? যা কখনোই তার ভাগ্য ছিল না সেসবের জন্য মন খারাপ করবে না সে। তবে এই মেয়েটাকে চোখের সামনে দেখলে কি তার নির্মম ভাগ্যটার ওপর সামান্যতম পরিহাস হবে না? সেজন্যই তো এখানে আসতে চাইছিল না সে। ছোট বোনের জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়েই আসা। অন্যদিকে আকবর মির্জা পুরো রাস্তা ধরে যেন এক বিশাল ঘুমের রাজ্যে ডুবে আছে। মুখটা গোল করে নাক ডাকতে ডাকতে পাড়ি জমিয়েছে ঘুমের রাজ্যে। আসপিয়া সে মুহূর্তে মিস করেনি। নিজের ফোনে হাসতে হাসতে সেই দৃশ্য ভিডিও করে রেখেছে দাদা ভাইয়ের। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে তারা পৌঁছায় ট্রানের রিসোর্টে। প্যাসিফিক মহাসাগরের পাড়ে গড়ে ওঠা অপূর্ব সেই স্থাপত্য যেন স্বপ্নের মতো। খোলা আকাশে নীলে মিশে থাকা অসীম সমুদ্র, ঢেউ নিরবচ্ছন্ন ছলাৎ ছলাৎ শব্দে সব মিলে মুহূর্তে মুগ্ধ করে ফেলে সবাইকে। গাড়ি থেকে নেমে দাঁড়ায় সকলে মুগ্ধ দৃষ্টিতে। চারপাশ দেখে একবার মেহেরিস চুপচাপ একা দাঁড়িয়ে। গাড়ির কোণ ঘেঁষে সমুদ্রের তীব্র সনসন বাতাসে মাথা হিজা পড়ছে। মনের ভিতর দমে থাকা সমস্ত ক্লান্তি, গ্লানি, অস্থিরতা সব কিছু যেন ফুরফুরা বাতাসের সঙ্গে হাওয়ায় মিশে উড়িয়ে নিয়ে যেতে প্রস্তুত। ওয়াহিদ মির্জা সকলের জন্য আগের থেকে ট্রানের রিসোর্সে বিশাল বিলাসবহুল থাকার ব্যবস্থা করে রেখেছেন। প্রশান্ত মহাসাগরের ধারে দাঁড়িয়ে থাকা রাজকীয় এই রিসোর্টে একই বিল্ডিংয়ের ভিতরে বুক করা হয়েছে কয়েকটি দৃষ্টিনন্দন প্রশস্ত রুম। একটিতে থাকবেন তিনি আর তার সহধর্মিণী রাবেয়া বেগম। অপর একটি রুমে বরাদ্দ করা হয়েছে তার ভাইয়ের জন্য। অপর পাশের রুমটি ভাগ করে নেবে প্রহর আর আকবর মির্জা। এবং সবচেয়ে শেষের বড় রুমটি মেহেরিস আসবার পূর্বাশার জন্য নির্ধারণ করেছেন তিনি। বিল্ডিংয়ের করিডোর জুড়ে রাজকীয় এক আবহ বিদ্যমান। নরম গালিচা পাতা, তকতকে মেঝে, তো আবার দেয়ালের পাশে শোভা পাচ্ছে নানান নামি দামি শিল্পকর্ম। জানালা দিয়ে দেখা যাচ্ছে দূরে দিগন্তজোড়া সমুদ্রের মায়াবী সে দৃশ্য। রুমের লাগেজ রেখে একটু বিশ্রাম নেওয়ার বদলে মেহেরিস আর আসপিয়া চলো একটু ঘুরে ঘুরে পুরো রিসোর্টটা দেখে নিবে। নতুন জায়গার মোহে মুগ্ধ দু বোন হাত ধরাধরি করে পুনরায় বেরিয়ে এলো বাইরে। বিল্ডিংয়ের বারান্দায় ঘেঁষে সাজানো ফুলের গাছে সারি, ছোট ছোট ঝর্ণা, ছলাক ছলাক শব্দ আর দূরে ঢেউয়ের মৃদু গর্জন, সব কিছুই মিলেই যেন এক রূপকথা রাজ্য। সারাদিনের ক্লান্তি আর রিসোর্ট ঘুরে দেখার পর মেহেরিস আর আফসা রুমে ফিরে আসে। সবাই তখন যার যার নিজেদের রুমে বিশ্রাম নিতে ব্যস্ত। আগামী 2 দিন থাকবে তারা এখানে। পরিকল্পনা অনুযায়ী রাতের বেলা এক জমজমাট বারবিকিউ পার্টি আয়োজন করেছে ওয়াহিদ সাহেব, ঠিক সমুদ্রের তীরে। ওয়াহিদ মির্জা আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছেন বিদায় আর কোনো সমস্যা হয়নি তেমন। খাবারের মেনু ঠিক করা হয়ে গেছে ইতিমধ্যে। আলো ঝলমলে ছোট ছোট ফেয়ারি লাইট ঝোলানো সমুদ্রের তীরে সবাই মিলে পার্টি প্রস্তুতিতে ব্যস্ত তখন। তবে আকবর মির্জা থেকে পিছনের রুমে বয়সের তোপে জানি করে শরীর নিস্তেজ হয়ে পড়েছে তার। তাই তিনি রুমে থেকে গেছেন। রাতের আকাশে তারার হালকা ঝিলিক, সমুদ্র তীরে ছোট ছোট ফেয়ারি লাইট ঝুলিয়ে নরম বালুর ওপর বসানো হয়েছে কাঠের চেয়ার আর টেবিল। তার মাঝে জ্বলছে ছোট ছোট আগুনের চুল্লি। বারবিকিউ পার্টি জমে উঠেছে পুরোপুরি। সবাই মিলে দায়িত্ব ভাগ করে নিয়েছে। ওয়াহিদ মির্জা তদারকি করছে, প্রহর আর রাবেয়া বেগম তাড়াতাড়ি খাবার সার্ভ করছে। আসপিয়া আর মেহেরিস নিয়েছে কাবাব বানানোর দায়িত্ব। শাম্মী বেগম ব্যস্ত নিজের ফোনে।
এরই মাঝে আসবে নিজের ফোনে ক্যামেরা দিয়ে সেই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে পরপর কয়েকটা পিকচার আর সেলফি তুলে নিল। কিন্তু এই সব কিছুর মাঝে মেহেরিশ চুপচাপ হাসছে, কথা বলছে, কিন্তু মন অন্য কোথাও। মেহেরির চোখের কোণায় জমে থাকা সেই অদৃশ্য বিষণ্ণতা ঠিক ধরা পড়ে যায় আসপিয়ার চোখে। কিছু একটা ভেবে ব্যস্ত হাতে ফোনটা হাতে তুলে সবাই তোলা সেলফিগুলো খুঁজে নিয়ে সেই ছবি পরপর পাঠিয়ে দেয় একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে। পাঠাতে তৎক্ষণাৎ কিছু একটা ভেবে পুনরায় মুখ উঠে এক চিলতে রহস্য হাসি। এখন শুধু দেখার পালা, সমুদ্রের পানি কোথায় থেকে কোথায় গড়ায়। সবাই যখন পার্টির আনন্দে ডুবে তখনই মেহেরিশ নীরবে একটা সময় উঠে আসে উপরে, ঠোঁটের এক অনিচ্ছুক হাসি ছায়া রেখে আস্তে আস্তে হাঁটা ধরে রিসোর্টের বিল্ডিংয়ের দিকে। ভালো লাগছে না তার কোনো কিছু, কোথায় যেন কোনো কিছু কমতি তাকে স্বাভাবিক করে দিচ্ছে না। সিঁড়ি পেয়ে উপরে উঠতে উঠতে বুকের ভিতর অদ্ভুত অস্থিরতা আরও জমে ওঠে। ভেতরটা কেমন খালি, কেমন অশান্ত। তার মন বারবার অকারণ খুঁজে বেড়াচ্ছে সেই বদরাগী লোকটাকে। আচ্ছা, লোকটা কি এখনও বাড়িতে ফেরেনি? তাকে কি খুঁজলো বাড়িতে এসে? যাওয়ার আগে তো কড়া গলা শাসিয়ে দিয়েছিল, তাহলে এতক্ষণে খবর নেয়নি কেন? তার একবারও কাছে থাকলে ভালোবাসা দূরে গেলে শেষ। আহা মেহেরিশ, কী ভাবছিস তুই এসব? লোকটা কবে বলো যে সে তোকে ভালোবাসে? তাহলে শুধু শুধু এসব ভেবে সময় নষ্ট করছিস কেন অযথা? নিজের মনকে নিজেই ধমক দিল মেহেরিশ। ওদিকে মেহেরিশ ওভাবে নিঃশব্দে চলে আসায় পিছনে আসবে হোটেল রুমে নিঃশব্দে জানালায় দাঁড়িয়ে সমুদ্র দেখা মেহেরিশকে আকস্মিক জিজ্ঞেস করে উঠে, চলে এলি যে এভাবে? এমনি ভালো লাগছিল না? আসবে আকস্মাৎ প্রশ্নে ঘাড় না ঘুরিয়ে উত্তর করল মেহেরিশ, ভাইকে মিস করছিলি বুঝি? মেহেরিশ কিছু বলল না, নিশ্চুপতাকে সম্মতি ধরে নিল আসপিয়া। এগিয়ে আসলো আরও কয়েক কদম, বলল, মনের ভিতরে যা বলছে কেন তা মুখে প্রকাশ করছিস না? কিসের এত দোটানা তোদের? কিসের এত বাধা? আমি জানি না আসপিয়া, আমি বোধহয় সত্যি ওনাকে মিস করছিলাম। ভালোবাসিস আমার ভাইকে, তাই না মেহু? মেহেরিশ নিশ্চুপ রইল। এবারও এর যে কোনো উত্তর নেই তার। তবে আসবে এভাবে সরাসরি প্রশ্ন কিঞ্চিত ভরকে গেল সে। কিরে, জবাব দিচ্ছিস না কেন? ভালোবাসতে পারছিস? এত জড়তা কেন রাখছিস মেহেরিশ? তোরা তো স্বামী স্ত্রী, তাহলে এত সংশয় কেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না রে। আমি কি ওনাকে সত্যি ভালোবেসে ফেলেছি কিনা সেটাও বুঝতে পারছি না। তবে শুধু এতটুকুই জানি, ওনাকে মনে পড়ছে, ভীষণ মনে পড়ছে। আরে গাধি, এটাই তো ভালোবাসা প্রথম ডেফিনেশন। তুই প্রেমে পড়েছিস, নিজে 8 বছরের আগে হয় সেই স্বামীর প্রেমে পড়েছিস তুই। আসপিয়া কথা শুনে চুপচাপ নিঃশব্দে কিয়ৎক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে মেহেরিশ। সত্যি কি সে প্রেমে পড়েছে, ভালোবেসে ফেলেছে ওই রুক্ষ অদ্ভুত নির্দয় লোকটাকে? হয়তো। না হলে কেন এমন অনুভূতি হবে তার? কেন কারো জন্য এমন হাহাকার জেগে উঠবে বুকের ভিতর? তখনই মনে পড়ে আদ্রাজের কথা। তাহলে আদ্রাজের প্রতি তার কী ছিল এতদিন? ওটাকে কি ভালোবাসা বলে না? কিন্তু মেহেরিশ তো এতদিন এই অনুভূতিকে ভালোবাসা হিসাবে মেনে গণ্য করে এসেছে। আচ্ছা, সে কি আদ্রাজকে এমন করে অনুভব করেছিল কখনো, যেমনটা এই নির্দয় লোকটার জন্য করছে? ভিতর থেকে কাট কাট গলায় উত্তর আসে না। আদ্রাজ ছিল তার মোহ, যেমনটা তখন কলেজে প্রায় সব মেয়েই ছিল। না হলে সেদিন আদ্রাজের সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে কেন পূর্বের পিছু ছুটে গিয়েছিল? কেন ভিতরটা এত ছটফট করছিল শুধু পূর্বের জন্য? নিজের মনে এসব প্রশ্নের উত্তর খুঁজে নিতে নিতে মেহেরিশ অবশেষে এক চরম সত্য মেনে নেয়, মৃদুস্বরে নিজেই কাছে স্বীকার করে নেয়, হ্যাঁ ভালোবেসে ফেলেছি আমি ওনাকে, প্রেমে পড়ে গেছি। আসবে তখনও দাঁড়িয়ে মেহেরিশের পাশে গভীর চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। হঠাৎ নরম গলায় বলে ওঠে, মেহেরিশ, আজ তোকে একটা কথা বলতে চাই আমি। বল। আসফিয়া কিছুটা দ্বিধা ভরা কণ্ঠে চোখ নামিয়ে নিয়ে বলে, আসলে পূর্ব ভাইয়া সম্পর্কে। আসফিয়া আপু, মেহেরিশ আপু নিচে ডাকছেন তোমাদের চাচু।
তোমরা এভাবে হঠাৎ চলে এলে যে? আশপিয়া হতচকিয়ে থেমে যায়, না বলা কথাটুকু গিলে ফেলে। সে দুজনে তাকায় দরজার দিকে। মেহেরিশ ক্লান্ত ভঙ্গিতে বলে, আচ্ছা তুই যা, আমার ভীষণ ক্লান্ত লাগছে, একটু রেস্ট নেব। পূর্ব বাড়ি ফিরেছে সবে সকালে। পরে বেরিয়ে যাওয়া গায়ে সেই টি শার্ট ঘামে ভিজে লেপ্টে আছে শরীরে মাংসপেশিগুলোর সঙ্গে। টান টান শরীরে প্রতিটা সে ভেসে উঠেছে টি শার্টের আস্তরণের উপর হতে। ঘামে ভেজা চুলগুলো কপালের উপরে লেপ্টে আছে। মুখে আদল কঠিন চোয়াল শক্ত করে চেপে রেখে সদর দরজার সামনে দাঁড়িয়ে। কলিং বেল বাজতে ভিতর থেকে সাব্বির এসে তড়িঘড়ি করে দরজা খুলে দাঁড়ালো পাশে। সাব্বির এক ঝলক বন্ধুর এই কঠিন মুখশ্রী দেখে বুঝে নেয় যা বোঝার। কিছু না বলে সরে দাঁড়ায় আড়ালে। পূর্ব নিঃশব্দে ভারী পা ফেলে বড় বড় কদমে এগিয়ে যায় ভিতরে। বাড়ির ভিতরে তখন থমথমে নিস্তব্ধতা। ঘড়ির টিকটিক শব্দ পর্যন্ত যেন বেশি জোরে শোনা যাচ্ছে। এই বিদীর্ণ নিস্তব্ধতা ভেদ করে বড় বড় কদমে সোজা এগিয়ে যায় নিজ রুমের উদ্দেশ্যে। রুমে প্রবেশ করে পরনে টি শার্টটা একটানে খুলে ছুঁড়ে মারে ফ্লোরে। পরপর প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে ছুঁড়ে মারল বেডের উপরে। এতবার পুরো রুম জুড়ে একবার চোখ বুলায়। মেহেরিশকে কোথাও দেখতে না পেয়ে যেন কঠোর গম্ভীর মুখশ্রী আরও শক্ত হয়ে আসে তার। আচানক চেঁচিয়ে ডেকে উঠে সাব্বির। পূর্বে গর্জে ওঠা বজ্রধ্বনিতে সাব্বির ভয় চমকে গিয়ে দৌড়ে ছুটে আসে পূর্বের রুমের সামনে। দরজার কাছে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, কি হয়েছে ভাই? পূর্ব রাগে উগ্র দৃষ্টি নিক্ষেপ করে গর্জে ওঠে, ও কই হয় ইসি। চোখ ছানা বড়া করে তাকিয়ে জবাব দেয়, ওকে ভাই। পূর্বে এবার রাগে হিসিয়ে দাঁত চেপে বলো, তোর ভাবি কই? সাব্বির অস্থির হয়ে উত্তর দিল, ভাবি তো তুই যাবার পরপরই চলে গেছে ভাই। তোর দরকারি কোনো কিছু নিয়ে গেছে নাকি? সাব্বির অযাচিত প্রশ্নে পূর্বের রাগ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সামনে থাকা কাউচের ওপর আকস্মিক নিজের শস্ত্র শক্তি দিয়ে এক লাথি বসালো। সাব্বির চোখ মুখ খিচে আতঙ্কে উস্কো গলায় ঢোক গিল। ওদিকে বিছানার ওপর পড়া ফোনটা নেটওয়ার্ক কানেক্ট হতে টিং করে হোয়াটসঅ্যাপের মেসেজ টোন বাজতে বিরক্তিতে পূর্ব লাল হয়ে থাকা চোখ দুটো ঘুরে গেল ফোনের স্ক্রিনের দিকে। আশপিয়ার নাম দেখে ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাগ চেপে ধরে ফোনটা তুলে নিল হাতে। হোয়াটসঅ্যাপ খুলতেই যেন রীতিমতো ছবির বন্যা বয়ে গেল সেথায়, যেখানে তাদের পরিবারের সকলে হাস্যোজ্জ্বল মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে পাঠিয়েছে তার বোন। এক একটা ছবি টেনে টেনে দেখে যাচ্ছিল পূর্ব। মেয়েটাকে দেখলেই যেন নিজের সব রাগ ক্ষোভ হারিয়ে যায়। মাঝে মাঝে তো নিজেকে হারিয়ে ফেলে সে এই মেয়েটার আড়ালে। তবে দেখতে দেখতে যেন একটা ছবির ওপর আঙ্গুল দুটো থেমে গেল তার। সেটা মূলত একটা সেলফি। আশপিয়ার সামনে দাঁড়িয়ে তুলছে মেহেরিশ আর প্রহর পিছনে দাঁড়িয়ে। মেহেরিশের হাতে একটা স্যালাডের নাইফ। তবে মেহেরিশের দৃষ্টি ক্যামেরা থাকলেও প্রহরের দৃষ্টি যুগল নিবদ্ধ মেহেরিশের উপর। শুধু প্রহর নয়, বরং তাদের থেকে কিছুটা দূরে কয়েকটি ছেলে তাকিয়ে আছে এদিকটা। মুহূর্তে আবারও মুখের আদল বদলে গেল এই মানবের। গর্জে উঠল ভিতরে সদ্য দাফন করা সেই চরিত্র হিংস্রত রূপ। এক আছাড়ে ফোনটা ছুঁড়ে মারল দেয়ালের দিকে। ধ্যাক করে প্রচণ্ড শব্দে ফোনটা দেয়ালে আসার পড়তে স্ক্রিন টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেল মেঝেতে। সাব্বির এতক্ষণ ভয়ে দরজার কাছে দাঁড়িয়েছিল। প্রত্যক্ষভাবে পরখ করেছে সবটা, কিন্তু এবার আর দাঁড়িয়ে থাকার সাহস করল না মনে। আলগোছে সরে গেল সেখান হতে। আকস্মাৎ পূর্ব কোনো কিছু না ভেবেই সোজা ড্রয়ার থেকে একটি রিভলভার বের করে তার প্যান্টের পকেটে গুজে নিয়ে দ্রুত কাবার থেকে একটা হুডি তুলে গায়ে জড়ালো। এরপর এক মুহূর্ত বাইরে বেরিয়ে গেল সে। সাব্বির তখন নিজের রুমে দরজা আড়ালে থেকে সজোরে হাঁপ ছাড়ে। পূর্বের প্যান্টের পিছনে হুডি আড়ালে গুজে রাখা সেই ধাতব অস্ত্রটি চোখ এড়ায় না সাব্বিরের। মনে মনে বিড়বিড় করে সাব্বির নিজে নিজে বলে, শালা সাইকো, না জানে আজ কার কপালে শনি রবি করতে যাচ্ছে। হ্যাঁ আল্লাহ, রক্ষা করো তাকে। গল্পের অংশটুকু ভালো লাগলে লাইক, শেয়ার
এবং আপনার মূল্যবান মতামতটি জানাবেন।